প্রিয় দর্শক, আজ তোমাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু কাজী নজরুল ইসলাম রচিত কবিতা প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলাম এই যে কবিতাটি রচনা করেছেন, এটি তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণায় প্রকাশিত হয়েছিল এবং অগ্নিবীণার প্রথম কবিতা ছিল প্রলয় উল্লাস। আমরা জানি তার লেখা বা তার কলম দিয়ে যে আগুন ঝরেছে, সেই আগুন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে দেশপ্রেমের আগুনকে আরও বেশি করে জ্বালিয়ে দিয়েছে। সেরকম একটি কবিতা হচ্ছে আজকের প্রলয় উল্লাস। দেখো, কবিতাটির নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এর মধ্যে একটা প্রলয়, একটা ধ্বংসাত্মক ব্যাপার রয়েছে। প্রলয় উল্লাস কথার অর্থ কী? প্রলয় উল্লাস কথাটির অর্থ হলো ভয়ঙ্কর উল্লাস। কিন্তু এই কবিতাটি পড়ে আমাদের মনে হতে পারে যে এটি ভয়ঙ্কর উল্লাস নয়, এটি হচ্ছে প্রলয়ের কারণে উল্লাস। চারিপাশের যে পরাধীনতার যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য কবি যে বিপ্লবের কথা ভেবেছিলেন, তাকে তিনি প্রলয় রূপে দেখেছেন। প্রকৃতির রুদ্রমূর্তি ধারণ করে যেমন চারিপাশকে শিহরিত করে, শঙ্কিত করে, ভীত করে, তাতে প্রথম দিকে ধ্বংসের উন্মাদনা দেখা যায়, মনে হয় সব কিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু ভয়ঙ্কর এই রূপের পিছনেই থাকে নতুন একটা প্রাণ প্রতিষ্ঠার রূপ। সেই বিষয়বস্তু আমাদের প্রলয় উল্লাস কবিতা। সেই ধ্বংসকারী হচ্ছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। আর তারা কি ধ্বংস করছেন? ইংরেজ সাম্রাজ্য তারা ধ্বংস করছেন। ধ্বংস করে তারা কি নিয়ে আসছে? ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিচ্ছে। ভারত মাতার পায়ে যে স্বাধীনতার শৃঙ্খল পরাণ ছিল, সেই শৃঙ্খল তারা মোচন করছে। সেই কারণে যে উল্লাস, তাই হচ্ছে প্রলয় উল্লাস। সমস্ত কবিতা জুড়ে এই উল্লাস বা উচ্ছ্বাস কবির মধ্যে কাজ করেছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বুঝিয়েছেন কবি? না, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের কবি তোরা বলেছেন। এই দেশ যখন পরাধীন ছিল, সেই সময় সবাই যে স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেছিল তা কিন্তু নয়। এই স্বাধীনতা আন্দোলন আমরা দেখেছি দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, সহিংস আন্দোলন, অহিংস আন্দোলন। এই সহিংস আন্দোলন যারা করেছিলেন তাদেরকে অনেকজনই সমর্থন করেননি। তাদের দৃষ্টিভঙ্গিতে এই আন্দোলন ভুল ছিল। তাই বলতে পারি যে স্বাধীনতা আন্দোলনকে সবাই কিন্তু সমর্থন করেননি। এই স্বাধীনতা আন্দোলনকে যারা সমর্থন করেছিল, এই স্বাধীনতাকামী মানুষদের কবি আহ্বান জানিয়েছেন যে তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করার কথা বলা হয়েছে? ধ্বংস ও সৃষ্টির দেবতার জয়ধ্বনি করার কথা বলা হয়েছে। পুরো কবিতায় কবি কাজী নজরুল ইসলাম স্বাধীনতা সংগ্রামীদের, তরুণ বিপ্লবীদের কখনো মহাকাল, কখনো রুদ্র, কখনো মহাদেব, বিভিন্ন জনার সঙ্গে তুলনা করেছেন, বা তাদের সঙ্গে তাদের যে বিভিন্ন রূপ, তাদের যে ধ্বংসের রূপ, সেই রূপের সঙ্গে কবি তুলনা করেছেন। এখানে জয়ধ্বনি করতে বলছেন তরুণ বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের। তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। নূতনের কেতন ওরা, কেতন শব্দের অর্থ কি? পতাকা। নূতনের কেতন অর্থাৎ নূতন পতাকা ওরে কাল বৈশাখীর ঝড়। কালবৈশাখীর ঝড়ে নূতনের পতাকা ওড়ে। কীভাবে সেটা? পরাধীনতার বন্ধন থেকে বা ঔপনিবেশিকতা থেকে ভারতবর্ষ যদি মুক্তি পায়, ভারতবর্ষের মুক্তির দিন প্রায় আসন্ন, একথা বোঝাতেই কবি একথা বলেছেন। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে কেন তুলনা করেছেন? কালবৈশাখীর ঝড় আমরা দেখেছি, কালবৈশাখীর ঝড় যখন আসে সে তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। কালবৈশাখীর ঝড়ে যা কিছু জরাজীর্ণ শুকনো গাছের পাতা সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। যা কিছু জরাজীর্ণ আছে, কালবৈশাখীর ঝড় সব কিছুকে উড়িয়ে নিয়ে যায়। মৃতপ্রায় ঘাস, তাতে প্রাণের সঞ্চার হয়। গাছের জীর্ণ পাতা ঝরে গিয়ে নতুন পাতা জন্মায়। তাহলে কালবৈশাখীর ঝড় ধ্বংসের রূপ নিয়ে এলেও সে কিন্তু নতুন প্রাণের সঞ্চার করে। তাই কালবৈশাখীর ঝড়ের সঙ্গে নূতনের কেতন ওড়ার সম্পর্ক রয়েছে। ঠিক তেমনিভাবে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে তরুণ বিপ্লবীদের
কঠিন সংগ্রামকে। তাদের এই কঠিন সংগ্রামের যে পথ, খুব রক্তাক্ত সেই পথ, কিন্তু তবুও তাদের এই সংগ্রাম যখন সফল হবে, তাদের সংগ্রাম, তাদের আন্দোলন যখন সার্থক হবে, তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষে নতুন পতাকা উড়বে, স্বাধীনতার পতাকা। তাই বলছেন যে কালবৈশাখীর ঝড়ে নূতনের কেতন ওড়ে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ কবি আবার আহ্বান জানিয়েছেন যে স্বাধীনতাকামী মানুষরা যেন এই তরুণ বিপ্লবীদের বা স্বাধীনতা সংগ্রামীদের জয়ধ্বনি করেন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পাড় আমরা জানি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ শাসক তারা কি করেছে না, আন্দামানের সেলুলার জেলে তাদেরকে শাস্তিস্বরূপ সেখানে তাদের নিক্ষেপ করেছে। সেই আন্দামানের জেল ভেঙে সিন্ধু পাড়ের সেই জেলের যে সিংহদ্বার, যে মূল দরজা, সেই দরজার আগল খিল ভেঙে বেরিয়ে আসবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। তারা, কবি বলেছেন অনাগত, মানে এখনও আসেননি কিন্তু তারা আসছেন। এবং তারা কেমনভাবে আসছেন? প্রলয় নেশায় নৃত্য পাগল। দেবাদিদেব মহাদেব তিনি যেমন প্রলয় নেশায় নৃত্য পাগল হয়ে গেছিলেন, পাগলের মতো নৃত্য করছিলেন, মনে হচ্ছিল যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক সেই রকম ধ্বংসাত্মক রূপ ধারণ করে বিপ্লবীরা আসছে। কিসের জন্য আসছে? ইংরেজ সাম্রাজ্যর ধস নামাতে, ইংরেজ সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দিতে, ইংরেজদের আমাদের দেশ থেকে বিতাড়িত করতে। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে অগ্নিশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাদেরকে ভয়ঙ্করের সঙ্গে তুলনা করা হয়েছে। বিপ্লবীরা বা স্বাধীনতা সংগ্রামীরা তাদের যে রূপ, ভয়ঙ্কর রূপ, সেই রূপ শুধুমাত্র যে ইংরেজদের বুকে ত্রাস সৃষ্টি করেছিল তা কিন্তু নয়। তাদের সেই ভয়ঙ্কর রূপ দেখে শান্তিপ্রিয়, শান্তিকামী যে মানুষগুলো, যারা একদম খুব গোবেচারা, যারা এই আন্দোলনকে সমর্থন করেইনি, তারাও কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিল। তাই বলছে যে মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে আসছে ভয়ঙ্কর। অর্থাৎ এই যে বিপ্লবীরা যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে, এই ভয়ঙ্কর রূপ অর্থাৎ সেই রূপ অত্যন্ত ভীষণ, অত্যন্ত উদ্ধত এবং চণ্ডরূপ। চণ্ডরূপ বলতে কি বুঝিয়েছে? চণ্ডরূপ বলতে অত্যন্ত ক্রুদ্ধ, খুব পরাক্রমী, খুব শক্তিশালী উদ্ধত রূপকে বুঝিয়েছে। আমরা দেখেছি কালী যখন চণ্ডী রূপ ধারণ করছেন, বা মা দুর্গা যখন চণ্ডী রূপ ধারণ করছেন, ভয়ঙ্কর সেই রূপ দেখে অসুরের বুক কাঁপছে, সেই রূপ দেখে দেবতারাও ভয় পাচ্ছে, তার এত ভয়ঙ্কর সেই রূপ। চণ্ডীর পুংলিঙ্গ হচ্ছে চণ্ড, দেবাদিদেব মহাদেব মহাকাল তিনি চণ্ড রূপ ধারণ করেছেন। তার সেই রূপ এত ক্রুদ্ধ, এত ভীষণ, এত ভয়ঙ্কর, এত উদ্ধত যে তার সেই রূপ দেখে ইংরেজ সাম্রাজ্য থরথর করে কাঁপছে। এবং সে আসছে ধূম্রধূপে। ধূম্র অর্থাৎ ধোঁয়া, আর ধূপ থেকে ধোঁয়া নির্গত হয়। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, তাকে ভয়ঙ্কর বলা হয়েছে। এবং ধোঁয়া বা ধূম্র বা ধূপের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? এই যে বিপ্লবীরা, তারা তো ইংরেজদের কাছে রহস্যাবৃত ছিল, তাদের তো ইংরেজরা চিহ্নিত করতে পারছিল না, তাদের কাছে বিপ্লবী মানেই একটা রহস্যময় মানুষ বা রহস্যময় কিছু, তাই তাদের সঙ্গে ধূম্র ধূপের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কি বলছে? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখা, তারা হাতে যে মশাল জেলে আসছে, তাদের হাতে যে মশাল আছে, সেই মশাল কোনো দেশলাই দিয়ে বা কোনো গ্যাস লাইটার দিয়ে জ্বালানো মশাল নয়। তাদের হাতে যে মশাল আছে সেটা হচ্ছে বজ্রশিখার, বাজের শিখা, বাজের মতন ভয়ঙ্কর তাদের হাতে সেই মশাল। সেই মশাল কেন বাজের মতো ভয়ঙ্কর? না, তাদের যে মধ্যে দেশপ্রেমের আগুন জ্বলছে, তাদের সেই দেশপ্রেমের যে আগুন, সেই আগুনকে এখানে তুলনা করা হয়েছে বজ্রশিখার মশালের সঙ্গে। মশালের আগুন যেমন সব কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে, মশালের আলো যেমন পথ দেখায়, আবার সেই আলো কিন্তু পুড়িয়ে ছারখার
ছারখাকও করে দেয়। তেমনি এই যে স্বাধীনতা সংগ্রামীদের অন্তরে যে দেশপ্রেমের আগুন জ্বলছে, সেই আগুন ইংরেজ সাম্রাজ্যকে পুড়িয়ে ছারখাক করে দেবে। কবি এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। এবং স্বাধীনতা সংগ্রামীরা বা বিপ্লবীরা তারা যে হাসছে, তাদের হাসি শুনে ইংরেজদের মনের মধ্যে ত্রাস সঞ্চারিত হচ্ছে। শুধু তাই নয়, ভারতবাসীরাও ভয় পাচ্ছে। তারা তো জানে না যে এই স্বাধীনতা সংগ্রামী মানুষগুলো তাদেরকে মুক্তির আলো দেখাবে। তারা ভয় পাচ্ছে, স্বাধীনতা আন্দোলনকে তারা সমর্থন করতে পারছে না। তাই তাদের হাসি স্বাধীনতাকামী মানুষের কাছে ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ স্বাধীনতাকামী মানুষদের বলছেন কবি যে তারা যেন এই স্বাধীনতা সংগ্রামীদের বা এই তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি করে। আজকের ভিডিওটা আমি এটুকুই আলোচনা করলাম। আমি এই ভিডিওটা 3টে পার্টে আলোচনা করব। তোমরা পরের পার্ট পেতে আমার ভিডিওটাকে লক্ষ্য করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।